চুপ করো মেয়েবার ছেলে। ফারহানের চোখ বড় বড় হয়ে যায়। কি বলছেন কি আঙ্কেল? আমাকে চেনেন আপনি? আপনি আমাকে এভাবে বলতে পারেন না। বাবা, তুমি পাগল হয়ে গেছো। অনুর কথাটা বলার সঙ্গে সঙ্গেই আরেকটা থাপ্পড় খায় মেয়েটা বাবার কাছে। ছোট থেকেই বাবার কাছে কখনো মার খায়নি অনু। সেই মেয়েটা পরপর দুটো থাপ্পড় খেয়ে থতমত খেয়ে গেছে। চোখ গড়িয়ে অশ্রু বয়ে চলেছে আপন গতিতে। বাবা, তোমাকে আমি এই শিক্ষা দেইনি কখনো। একজনকে চিট করে এরকম একটা ঢ্যামনাকে বিয়ে করবা, সে আবার এত বড় ক্রিমিনাল। ক্রিমিনাল কে বলেছে? প্রমাণ আছে। সবাই একসঙ্গে লিভিং রুমে বসে আছে। অনু ফুপিয়ে উঠছে মাঝে মধ্যে। জাহিদ আলী অয়নের দিকে তাকায়। বাবা, তুমি তো ফোর্স নিয়ে এসেছো, এই ছেলেটাকে গ্রেফতার করো। হ্যাঁ, অবশ্যই। আমার দেশে এইসব জীবাণুর কোনো স্থান নেই। ফারহান জানে সে ধরা পড়ে গেছে। অয়নের সামনে নিজেকে বড্ড অসহায় লাগছে তার। অয়নের অভিব্যক্তি কোনো রাজার মতো। সে এই মুহূর্তে সবাইকে ডমিনেট করছে। অনু ভাবছে, এই অয়নটা কোথা থেকে এলো? আর চোখে অয়নকে দেখছে। পরনে নেভি ব্লু শার্ট আর সাদা প্যান্ট, হাতে একটা ঘড়ি। অসম্ভব সুদর্শন দেখাচ্ছে। তার শরীরে এই কালার দুটো খুব সুন্দর মানিয়েছে। অনু নিজেকে ভাবনায় নিজেই যেন থাপ্পড় মারে। বেহায়া মেয়ে, এসব কি ভাবছিস তুই? অনুর ভাবনায় ছেদ ঘটিয়ে ফারহান অয়নের সামনে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। মাননীয় রাষ্ট্রপতির কাছে আমি ক্ষমা চাইছি। আমাকে ওনার সামনে নাকে খত দিতে বললে আমি তাই করব। আপনি দয়া করে মাননীয় রাষ্ট্রপতিকে বলুন আমাকে ক্ষমা করে দিতে। মাননীয় রাষ্ট্রপতির কাছে এত সময় নেই তোর মতো জীবাণুকে কি করছে তা দেখার। তোর ক্ষমা নেই। তুই এই পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস, হিসাব আছে তোর? গার্ড! অয়নের ডাকে বাহির থেকে গার্ডস চলে আসে। নিয়ে যাও কে। জি স্যার। গার্ডস এসে ফারহানকে টানতে টানতে নিয়ে যায়। অনুর চোখ গড়িয়ে আবারও পানি পড়ে। সে এভাবে ঠকলো? ছেলেটার সাথে হাই স্কুল থেকে পরিচয়, এরপর কত কথা হতো। এরপর সে চলে যায় দেশের বাহিরে। এরপর অনু কলেজে উঠলে ফোনেই প্রেম হয়, তাই এই বিষয়ে কেউই জানতো না। আর সত্যি বলতে আহামরি কিছু ছিলও না। জাস্ট এক টুকটাক কথা বলা হতো। তবে অনুর মনে ভালো লাগার অনুভূতি ছিল। বাবা অয়ন আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করলে। আঙ্কেল, যদি রাজি থাকেন তবে পরের মাসের প্রথম শুক্রবার আমি আমার পরিবার এনে ওকে নিয়ে যেতে চাই পার্মানেন্টলি। আমার ভাবি অসুস্থ, সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ জানি। ম্যাডাম সায়ার এখন কি অবস্থা? এখন একটু সুস্থ। ভাবি অসুস্থ না হলে আমি কালই ওকে নিয়ে যেতাম। সমস্যা নেই, তোমার পরিবার আসলে আমিও ছোটখাটো আয়োজন করব। অনু ওদের কথা শুনছিল শুধু, কিছু বলার সুযোগই পেল না। অয়ন এবার অনুর দিকে তাকায়, তবে সে কোনো কথা বলে না, বেরিয়ে যায়। অয়ন চলে যেতে অনু বাবার কাছে চলে আসে। বাবা, এগুলো কি হচ্ছে? আমাকে বুঝিয়ে বলো। তুই অয়নকে বিয়ে করছিস? মানে কি? মানে কি? কি বলছো এগুলো? যা বলেছি ঠিক বলছি। এটা আমার ডিসিশন। কোনো বেহায়াপনা করবি না। আমি কি কখনো এমন করেছি? করিস না। তবে নিজের জীবনের সব থেকে বড় ক্ষতিটা করতে যাচ্ছিলি। বাবা, কিন্তু কাউকে না জেনে বিয়ে? আর কোনো কথা না। বিয়ে আমার ডিসিশন ঠিক, কিন্তু নিজের জীবনের এত বড় রিস্ক নেওয়ার ডিসিশন কার ছিল? জাহিদ আলী কথাটা বলে ভেতরে চলে যায়। অনুর চোখ গড়িয়ে পানি অঝোর ধারায় বইছে। কি থেকে কি হয়ে গেল? ফারহান তার জন্য সঠিক নয়, ঠিক আছে, তাই বলে যাকে চেনে না জানে না তার সঙ্গে এভাবে বিয়ে ঠিক করে দিল? অনু আর ভাবতে পারছে না। সে রুমে চলে যায়। অয়ন গাড়িতে বসে বাঁকা হাসছে। প্রিয়তমা, আমার জীবনে বন্দি যে তোমায় পড়তেই হতো। চৌধুরী বাড়িতে নির্ঝরের বুকের ওপরে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ছায়া। নির্ঝর এক হাতে ছায়াকে জড়িয়ে রেখেছে, অন্য হাতে ল্যাপটপে কাজ করছে। মাঝে মধ্যে ছায়ার গোলাপি ঠোঁটে একটু একটু করে চুমু খাচ্ছে। এইরকম ভাবে যদি কেউ বুকের ভেতরে ঘুমায় তাহলে কি চুমু না খেয়ে পারা যায়?
নির্ঝর কাজ করতে করতে অয়নের কথা মনে পড়ল। ছেলেটাকে কতক্ষণ আগে বলেছে আসার কথা, এতক্ষণে চলে আসার কথা, এত সময় কোথায় কাটাচ্ছে। নির্ঝর ল্যাপটপটা রেখে অয়নকে কল করে। দুইবার রিং হতেই অয়ন ফোনটা তুলে নেয়। ভাই বলো, কোথায় তুই? আমি আসছি ভাই, আর আধা ঘন্টা লাগবে। কেন এত দেরি হচ্ছে কেন? এসে বলছি, অনেক লম্বা ঘটনা। নির্ঝর হেসে ফেলে। মেয়েটাকে কি নিয়ে আসছিস মনে হচ্ছে? তুমি কিভাবে সব বুঝে যাও? তোর কণ্ঠ শুনলেই আমি সব বুঝতে পারি। নিয়ে আসছি না, তবে সবাইকে নিয়ে ওকে আনতে যাব। মাকে কিন্তু রাজি করানোর দায়িত্ব তোমার। ঠিক আছে, তুই আয়। ওকে, বাই। বাই। কল কেটে নির্ঝর ছায়ার দিকে তাকায়। ছায়ার চুলগুলো সরিয়ে ছায়ার কপালে চুমু খায়, এরপর ঠোঁটে। মনটা চাইছে শুধু চুমুই খেয়ে যায়। ছায়া নড়ে চড়ে ওঠে, ঘুমের ভেতরে বিরক্ত নিয়ে শব্দ করে ওঠে, হুম। ছায়া সরে যেতে চায় নির্ঝরের থেকে। নির্ঝর শক্ত করে চেপে ধরে। কোথাও যাবে না। আমি ছাড়া পালাবার কোথাও পথ নেই। পালাচ্ছি না, ঘুম পাচ্ছে, ছাড়ুন। ছাড়বো না। উম নির্ঝর ছায়ার গলায় চুমু খায়। ছায়া চোখ খুলে তাকায়। নির্ঝর মাথা তুলে ছায়ার চোখের দিকে তাকায়। ছায়া মৃদু হেসে বলে, আমার শরীরে দাগ পড়েছে প্রেসিডেন্ট সাহেব, এরপরেও কি আগের মতো ভালোবাসবেন? কথাটা নির্ঝরের বড্ড বেশি খারাপ লাগলো। সে এক টানে ছায়ার পরনে থাকা সিল্ক শার্টটা খুলে ফেলে। ছায়া অবাক হয়ে যায়। সার্জারির জন্য তার বুকের ওপরে একটা দাগ পড়েছে। ছায়া এই দাগের কথাই বলছিল। নির্ঝর ছায়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সেই দাগের ওপরে ঠোঁট বুলিয়ে দিতে থাকে। ছায়া বিছানার চাদর খামচে ধরে। নির্ঝর ছায়ার উন্মুক্ত শরীরে চুমু খেয়ে ছায়ার ঠোঁটে চুমু খায়। তোমার দাগ, তোমার খারাপ দিক, তোমার ভালো দিক, সব আমার। গোটা তোমাকেই আমি ভালোবাসি। দাগ হয়েছে বলে ভালোবাসবো না, এটা কে বলেছে? বেঁচে গেছো তুমি, অসুস্থ। এখন এই মুহূর্তে তোমায় আমি শাস্তি দিতে পারছি না, নইলে এখন আমি তোমায় বোঝাতাম ঠিক কতটা ভালোবাসি আমি তোমাকে। ছায়া লজ্জা পেয়ে নির্ঝরের বুকে মুখ লুকায়। নির্ঝর বাঁকা হাসে, লাজুকলতা। ছায়ার খোলা পিঠে হাত রাখে। জামাটা দিন। নির্ঝর বাঁকা হেসে ছায়াকে টেনে নেয় নিজের কাছে। জামাটা ছাড়াই ভালো দেখাচ্ছে। ছায়া লজ্জা পেয়ে নির্ঝরের বুকে মুখ লুকায়। নির্ঝর ছায়াকে জড়িয়ে নিয়ে একটা গান ধরে। সহে না যাতনা কি করি বলো না, সহে না যতনে রেখেছি তোমাকে কত না, সহে না যাতনা কি করি বলো না, যতনে রেখেছি তোমাকে কতই না। ও হো মেয়ে, মনেরই সীমা নাই, তুমি ছাড়া কেউ নাই, আড়াল হলে যেন মরে যায়। এ মনেরই সীমানায় তুমি ছাড়া কেউ নাই, আড়াল হলে যেন মরে যায়। নির্ঝরের মাছ থেকে গান গাওয়ারটা এত মিষ্টি শুনিয়েছে। ছায়া মাথা তুলে তাকায়। আপনি এত ভালো গান পারেন? তোমার জন্য সব পারি। অয়ন চৌধুরী ভিলায় পৌঁছেছে। প্রথম নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ছায়া লিভিং রুমের সোফায় বসে বাদাম খাচ্ছে আর সামনে চলছে নেটফ্লিক্সের কার্টুন দ্য সি মনস্টার। অয়ন ফ্রেশ হয়ে লিভিং রুমে এসে দেখে ছায়া মাঞ্জা মেরে কার্টুন দেখছে। অয়ন হাসে। তার ভাবি আসলেই বাচ্চা, আর এজন্য হয়তো তার ভাই তার ভাবিকে এত ভালোবাসে। অয়ন গিয়ে ছায়ার পাশে বসে। কেমন আছো তুমি ভাবি? হ্যাঁ, ভালো আছি। আপনার কি খবর? আর তো দেখলামই না আপনাকে। অয়নের উত্তর দেওয়ার আগে নির্ঝর হাতের পানির গ্লাসটা নিয়ে আসতে আসতে বলে, সে বেশ ব্যস্ত ছিল গুরুত্বপূর্ণ কাজে। ছায়া নির্ঝরের দিকে তাকায়, এরপর অয়নের দিকে। কি কাজ? নির্ঝর ছায়ার উপর পাশে বসে এসে বলল, কিরে, আমি বলবো নাকি তুই বলবি? ছায়া চোখ টিপ টিপ করে। নির্ঝর ছায়ার গাল ধরে নিজের কাছে নিয়ে এসে চুমু খায় অয়নের সামনে। ছায়া নির্ঝরের বুকে চড় মারে। বেশরম লোক, এত কিউট কেন সাজতে হবে? বেশরম তো হয়েই যায় বারবার। ছায়া রাগান্বিত দৃষ্টিতে তাকায়। অয়ন নির্ঝরের দিকে তাকিয়ে আছে। বিয়ের পর আমারও এই রকম দৃশ্য আসবে, তাই না ভাইয়া? কাকে বিয়ে করবেন? তোমার দেবর মেয়ে ঠিক করে রেখেছে। হোমা তাই? হ্যাঁ,
পেছন থেকে রিনিতা বেগম কথাটা শুনলেন মনে হলো। তিনি মজা ভেবে উড়িয়ে দিতে চাইলেও পারলেন না। এগিয়ে এলেন। কে মেয়ে ঠিক করে রেখেছে? নির্ঝর এবং অয়ন দুজনেই চুপ হয়ে যায়। অয়ন নির্ঝরের দিকে আর নির্ঝর অয়নের দিকে তাকিয়ে আছে। ছায়া মাঝখানে পেছনে ফিরে তার চাচি শাশুড়িকে দেখছে। রিনিতা খানম এগিয়ে এসে ওদের সামনে মুখোমুখি বসে। আমাকে বল, কে সেই মেয়ে? কোন মেয়ে আম্মু? কোন মেয়ে মানে? যার কথা এতক্ষণ যাবৎ বলছিলি। কি বললাম মা? তুমি বেশি শুনেছ। অয়ন, কি হয়েছে খুলে বল। আমি বাতাসের গন্ধ পেলেও বলতে পারি কি চলছে। অয়ন চুপ হয়ে যায়। নির্ঝর ইশারা করে অয়নকে চুপ থাকতে বলে। চাচা কোথায়? চাচি ঘরে আছে। চাচাকে ডাকো। বাড়ির সবাইকে ডাকো, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রিনিতা বেগমের সন্দেহ বেড়ে গেল। সে সার্ভেন্টকে বলল সবাইকে ডেকে আনতে। একে একে সবাই এসেছে নিচে। পুরো চৌধুরী পরিবার এক জায়গায় বসে আছে এখন। কি হয়েছে নির্ঝর? এই অবেলায় আমাদের এইভাবে কেন ডেকেছ? তোমাকে তো মেনশন করিনি রোজ। তুমি না আসলেও হতো। রোজ চোখ ঘোরায়। বেটা সবসময় অপমান করে। নির্ঝর এবার তার চাচা চাচির দিকে তাকায়। আমি একটা মেয়ে দেখেছিলাম অয়নের জন্য। মেয়েটার বাবা ব্যাংকার। মেয়েটা যথেষ্ট ভদ্র মেয়ে। আমি অয়নকে মেয়েটার কথা বললে অয়নের পছন্দ হয়ে যায়। কিন্তু এরপর ছায়ার অসুস্থতার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। আর কোনো খবর মেয়েটার আমরা পাইনি। কিন্তু এখন আমি চাই মেয়েটার সঙ্গে অয়নের বিয়ে হোক। অয়নের বয়স হয়েছে বিয়ের। নির্ঝর সব বানিয়ে বলল। কারণ সবাই যদি জানে অয়নের পছন্দ, তাহলে ওর চাচা চাচি অনেক কথা বাড়াবে। কিন্তু নির্ঝরের পছন্দ জানলে অবশ্যই কথা বলতে দুবার ভাববে। রিনেতা খানম ভুরু কুঁচকে তাকায়। মেয়েটার নাম কি? অরুণিমা। অনু। কি করে? পড়ালেখা করে। বাবা কি করে? ভাই বলল ব্যাংকার। সামান্য ব্যাংকারের মেয়েকে বিয়ে করবি তুই? সামান্য আর অসামান্য কোথা থেকে আসলো? আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার তাকে লাগবে। নির্ঝরের রূপ ধরো না অয়ন। আমি আনিকাকে ভাবি না। মিসেস আনিকা চৌধুরী এতক্ষণ চুপ থাকলেন। তবে রিনিতা খানমের কথা শুনে তাচ্ছিল্য হাসলেন। কোনো বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ের থেকে আমার ছেলের বউ হাজার গুণে ভালো। ভাবি, জ্ঞান নিজের কাছেই রাখুন। আমি অয়নের সঙ্গে বিখ্যাত হীরা ব্যবসায়ীর একমাত্র মেয়ে ইরার বিয়ে ঠিক করেছিলাম। আমি চাই তুমি ইরাকেই বিয়ে করো। জাহিদা চৌধুরী সবার কথা কেটে দিলেন। অয়ন যার কথা বলছে তাকে দেখা উচিত। বড়লোক বাপের মেয়েরা যে ঠিক কেমন হয় তা ঘরেরটাকে দেখেই বোঝা যায়। রোজ ফুঁসে উঠল মুহূর্তেই। দাদি, তুমি বেশি কথা বলো। চুপ করো বেয়াদব। আমি বেশি কথা বলবো না তো কি তুমি বলবা? সবার মাঝে নিশ্চুপ আছে আতিফা চৌধুরী আর আতিক চৌধুরী। আতিক চৌধুরী নীরবতা ভেঙে বলে, অয়ন মেয়েটাকে ভালোবাসো? অনেক। তাহলে বাবা নির্ঝরের মিথ্যা না বানিয়েও তো বললেও হতো। আমি সবই বুঝি। আমরা যাব মেয়েটাকে দেখতে। বৌমা আরেকটু সুস্থ হলেই আমরা যাব সেখানে। তবে হ্যাঁ, ওরা যাতে আগে থেকে কিছু না জানে। আমি মেয়েটাকে সরাসরি দেখব। পছন্দ হলে সেই দিনই তাকে এই বাড়িতে নিয়ে আসা হবে। বাবার এমন কথা শুনে দেহে প্রাণ ফিরে পেল অয়ন। ধন্যবাদ বাবা। আমার বিশ্বাস ওকে তোমাদের পছন্দ হবে। পছন্দ হবার মতো হলে অবশ্যই হবে। আমি তাহলে এখন উঠি। আতিক চৌধুরী উঠে গেলেন। আতিফ চৌধুরীর ভাইয়ের দিকে এক নজর তাকিয়ে আবারও সোজা হয়ে বসলেন। কেন জানি না তিনি ভাইকে একটু বেশি ভালোবাসেন। রিনিতা বেগম রাগে ফুঁসে উঠলেন। আমার কথা কেউ শোনে না। বাপও না, ছেলেও না। আমার কোনো মূল্যই নেই। ছায়া রিনিতা বেগমের ব্যবহারে একটু অবাক হলেন। কারণ আনিকা বেগম এমনটাও করতেন না। তিনি ছায়াকে পছন্দ না করলেও সামনাসামনি কখনো বলেননি। ছায়া একটা দীর্ঘশ্বাস ফেলে। যদিও অয়নের ওপরে তার বিশ্বাস আছে, তারপরেও একটা মেয়ের হুট করে একটা পরিবেশে মানিয়ে দেওয়া কষ্টকর। নির্ঝর জানতো এভাবেই কাজ হয়ে যাবে, তাই বেশি জল ঘোলা করলো না। তুমি ওপরে যাবে যান? হ্যাঁ চলো। রাতের খাবার শেষে সবাই যে যার রুমে এসেছে। ছায়া বসে আছে। তার মনটা কিছু একটা নিয়ে চিন্তা করছে। এটা নির্ঝর বেশ বুঝতে পারছে। নির্ঝর ফ্রেশ হয়ে ছায়ার পাশে এসে বসে।
কি হয়েছে বিবিজান? কিছু না। নির্ঝর ছায়াকে জড়িয়ে নেয়। কিছু একটা তো হয়েছে, বলো আমাকে। চাচি ঠিকই বলেছে, বলেন। আপনার সঙ্গে আমাকে কোথাও মানায়? নির্ঝর ছায়ার কাঁধে মুখ গুজেছিল। ছায়ার মুখের কথাটা শুনে সেখানে একটা কামড় বসিয়ে দেয়। ছায়া চিৎকার করে ওঠে, আহ! কি করছেন, পাগল নাকি? হ্যাঁ, পাগলই তো আমি। এসব কথা কেন বলো? আমার রাগ হয়। ধুর, আমিও কিছু একটা করতে চাই, যাতে করে কেউ আর ভবিষ্যতে এমন না বলতে পারে। কি করতে চাও? পড়ালেখা শেষ করে বিজনেস করতে চাই। নির্ঝর কিছুক্ষণ ছায়ার দিকে তাকিয়ে রয়। তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে রেখেছি, বহুদিন হয়ে গেছে। কি? হ্যাঁ, তোমায় এতদিন ঘর থেকে বাইরে বের হতে দেইনি। তার একটা কারণ ছিল। কিন্তু তোমার জীবন থেকে পড়ালেখা চিরজীবনের মতো মুছে ফেলার অধিকার আমার নেই। তুমি চাইলে পড়ালেখা করবে, বিজনেস করতে চাইলে করবে, কিন্তু আমার আওতার ভেতরে থাকতে হবে, জান। নির্ঝরের হাত ছায়ার কোমরে পসেসিভ হয়ে ঘিরে ধরেছে। ছায়া জানে লোকটা তাকে নিয়ে কতটা জেলাস, কতটা পসেসিভ। ঠিক আছে। নির্ঝর ছায়ার গলায় নাক ডোবায়। আর একটু আগে যেটা বলছো, এমন কথা এরপর যদি কখনো বলো, তাহলে তোমাকে আমি আস্ত রাখবো না। সরি। নির্ঝর মাথা তোলে তাকায়, ছায়ার গালে হাত রাখে। ছায়া নির্ঝরের দিকে তাকিয়েছিল। এমন সময় হঠাৎই সে তার উরুতে নির্ঝরের হাত অনুভব করে, যা ক্রমশ ওপর দিকে উঠছে। ছায়ার নিঃশ্বাস আটকে যায়। আমি কিছু করব না, জান। জাস্ট একটু শিক্ষা দেব। আ- আ আপনি আ নির্ঝর বাঁকা হাসে। হাতের বিচরণ তার থামেনি। না, ছাড়ুন। অসুস্থ বলে বেঁচে গেলে বিবিজান। উফ! নির্ঝর ছেড়ে দেয় ছায়াকে।